কারফিউ শিথিলের পর আজ ভোর ৬টা থেকে ১৪৪ ধারা জারি। গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিতেই জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত। খানাখন্দে ভরা গুলশানের লেক পাড়ের সড়ক, বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা। এলাকাবাসী সহ দূতাবাসের কর্মকর্তারা ভোগান্তিতে। ট্রাম্প প্রশাসনের শুল্কে বাংলাদেশের তৈরি পোশাক খাত অনিশ্চয়তায়, কূটনৈতিক আলোচনা জোরদার করার তাগিদ ব্যবসায়ীদের। জুলাই শহীদ কামরুলের পরিবারের বিরাজ করছে শূন্যতা। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক বিচার দেখতে চান অসহায় বাবা। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১৬ ফিলিস্তিনি। হামাসের কাছে জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ। এবং এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দ্বিতীয় ওয়ানডেতে সাউথ আফ্রিকাকে হারালো ১০৪ রানে। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। আবেগ তাড়িত হয়ে ফ্যাসিবাদীদের পুনর্বাসন না করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে গণঅভ্যুত্থান ২০২৪-এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণ সভায় তিনি এই আহ্বান জানান। এ সময় সংস্কারের আগেই ২৪-এর গণহত্যার বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। এম এ আজিমের রিপোর্ট। গণঅভ্যুত্থান ২০২৪-এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় অভ্যুত্থানে স্বজনহারা পরিবারের সদস্যরা স্মরণ করেন অভ্যুত্থানের দিনগুলি। দাবি করেন নারকীয় এ হত্যার সঠিক বিচার, যা সংস্কারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা। যেদিন আমাদের মাথার উপর হেলিকপ্টার ঘোরা শুরু করেছিল, আমরা এখন দেখছি এই জুলাই জুড়ে জুলাই উদযাপনের জন্য আমাদের মাথার উপর অনেক ড্রোন ঘুরছে। আমরা ড্রোন শো দেখছি। আমরা মূলত দেখতে চাই যে এই হেলিকপ্টারগুলো গত জুলাইতে আমাদের মাথার উপর ঘুরেছিল, সেখান থেকে আমাদের যারা গুলি করেছিল, আমরা আসলে তাদের ফেসগুলো, সেই কালপ্রিটগুলোকে দেখতে চাই। ড্রোন শট থেকেও যেটা গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আরে স্বৈরাচার সরকার, তুই আমার সন্তানকে গুম করে দেওয়ার জন্য এত কিছু করলি, একটা আল্লাহ আছে উপরে, তিনি আমার সন্তানকে যদি ফিরাই দেয়। ওর আইডি কার্ড থেকে সে বলে গেছিল আইডি কার্ড থেকে আমাকে নিও, আইডি কার্ডকে তো পুড়িয়ে দিতে পারিস নাই, তোরা মানুষকে পুড়িয়ে দিছিস। এই আইডি কার্ড থেকে আমার সন্তানকে শনাক্ত করা হয়েছে যে আমার সন্তান। এদিকে ফেসিবাদের থাবা শহর থেকে গ্রামে ১৬ বছর ধরেই চলমান ছিল দাবি করেন বিএনপির শীর্ষ নেতারা। বলেন ২৪-এর অর্জন কোনো নির্দিষ্ট একটি দলের নয়, গণতন্ত্র উদ্ধারের সংগ্রাম এখনো চলমান বলে উল্লেখ করেন তারা। সংগ্রাম শেষ হয়নি, সামনে গণতন্ত্রের যে সংকট দেখা যাচ্ছে, সেই সংকট থেকে উত্তরণ করতে হলে আমাদেরকে অনেক সজাগ সতর্ক থাকতে হবে। আজকে গণতন্ত্রে উত্তরণের যে স্বপ্ন আমাদের, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদেরকে আরো সজাগ হয়ে আরো সতর্কতার সঙ্গে আমাদেরকে ভবিষ্যতের দিকে কাজ করতে হবে। ৭১-এর শহীদদের সাথে ২৪-এর শহীদরাও চিরস্মরণীয় ও সম্মানের উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধারা যেভাবে জনগণের হৃদয়ে স্মরণীয় বরণীয় হয়ে রয়েছেন এবং থাকবেন, ঠিক একইভাবে ২০২৪ সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে শহীদরাও আজীবন জনগণের হৃদয়ে স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন। নির্বাচন পেছাতে কেউ যাতে চক্রান্ত করতে না পারে, সেদিকেও সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন আবেগতাড়িত হয়ে ফেসিবাদীদের যেন পুনর্বাসিত করা না হয়। কোনো আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়, সে ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সম্পূর্ণরূপে ফ্যাসিবাদ নির্মূলে নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু করা প্রয়োজন বলে জানান তারেক রহমান। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবার লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। দেশের মানুষের মুক্তি পর্যন্ত লড়াই চলবে। ৭ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে এসব কথা বলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আর দলটির শীর্ষ নেতারা বলেন, অবিলম্বে সংবিধানে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে, না হয় আন্দোলন করে তা আদায় করা হবে। নিয়াজ মোর্শেদকে সঙ্গে নিয়ে ফাহিম ইউসুফের রিপোর্ট। লাখো জনতার স্লোগানে মুখর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। শনিবার ৭ দফা দাবি আদায়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় সমাবেশে যোগ দেন জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বেলা ২টায় শুরু হয় মূল পর্ব। সমাবেশে যোগ দেয় এনসিপি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, হেফাজত ইসলাম সহ বিভিন্ন দল ও সংগঠনের নেতারা। ক্ষমতার ভারসাম্য আনতে পিআর পদ্ধতিতে নির্বাচন, সেই সঙ্গে জুলাই সনদের জোর দাবি জানান তারা। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে অভ্যুত্থানের সরকার হিসেবে কাজ করার আহ্বানও জানান নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না, আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই। মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। যদি আবারও এই দেশে পিআর সিস্টেম ছাড়া যদি নির্বাচন হয়, আবার ফ্যাসিবাদ আসবে। ৭ দফা দাবি আদায়ের পাশাপাশি কল্যাণ ও সুশাসন প্রতিষ্ঠার কথা জানান জামায়াত নেতারা। চলমান সভ্যতা প্রয়োজন চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা একটি কল্যাণ, একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই। জুলাই সনদ যেটা হবে সেইটি একটি অধ্যাদেশের মাধ্যমে লিগ্যাল ফ্রেম দিয়ে যারা জিতবেন তারা পার্লামেন্টে এটাকে রেটিফাই করবেন। 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে 18 কোটি মানুষের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের আইন দ্বারাই এই ভাগ্যের পরিবর্তন সম্ভব। সভাপতির বক্তব্যের এক পর্যায়ে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পরে সে অবস্থাতেই বক্তব্য চালিয়ে যান তিনি। বলেন, পুরাতন ব্যবস্থায় নতুন বাংলাদেশ চলবে না। এতগুলো মানুষ এমনি এমনি জীবন দেয় নাই, জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য। যদি বাস্তবতা পুরানা সবকিছুই টিকে থাকবে, তাহলে কেন তারা জীবন দিয়েছিল? নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। দুর্নীতি আমরা করব না, আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। এবার দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়ে ফ্যাসিবাদের বিচার দৃশ্যমান করার তাগিদ দেন জামায়াত আমির। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের 7 মামলায় একযোগে 39 জন আসামিকে আনা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক সহ আসামিদের মধ্যে আছেন আরও বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তারা। শহীদ মুগ্ধ হত্যা মামলা সহ নরসিংদী, কক্সবাজার, সিলেট সহ মোট 7 মামলায় তাদের ট্রাইব্যুনালে আনা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাবরিনা, আসামিদের বিরুদ্ধে অভিযোগ এবং মামলার সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন। বুবলি, আজকে কিন্তু মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একযোগে সাবেক আওয়ামী লীগের যে সাবেক মন্ত্রী, এমপি বা ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন তাদের আজকে 39 জন আজকে হাজির করা হবে। ইতিমধ্যে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখন হচ্ছে যে সাবেক আওয়ামী লীগের যে মন্ত্রীরা যারা আছেন তারা হচ্ছেন আস্তে আস্তে প্রিজন ভ্যান থেকে নামছেন এবং সেখানে রয়েছেন ফারুক খান, তৌফিক এলাহি, আনিসুল হক, এরপর হচ্ছে
আমরা দেখতে পাচ্ছি যে এখন আস্তে আস্তে হচ্ছে তারা হাজির হচ্ছে। এবং এই মামলা সম্পর্কিত যদি আমি একটু বলতে চাই যে এটি হচ্ছে জুলাই অভ্যুত্থানের যে প্রথম ট্রাইব্যুনালের যে মামলাটি, যেখানে 46 জনের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিল, সেই মামলাতেই আজকে সাবেক এমপি মন্ত্রীদের হাজির করা হয়েছে। এবং পরবর্তীতে পুলিশ কর্মকর্তাদের যারা রয়েছেন সেখানে হচ্ছেন এই সাবেক এনটিএমসি মহাপরিচালক জিয়াউল আহসান, চৌধুরী আব্দুল আল মামুন সহ যে পুলিশ কর্মকর্তারা রয়েছেন তাদেরকেও আজ হাজির করা হবে। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে মন্ত্রীরা যারা আছেন তারা হাজির হচ্ছে এবং এই মামলাতে আজকে হচ্ছে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন হচ্ছে সময় চেয়েছিলেন ট্রাইব্যুনাল। তো যে পুলিশ কর্মকর্তাদের এবং হচ্ছে মন্ত্রীদের যে মামলা আছে সেগুলো আরো সময় চাইবে আসলে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য। এছাড়াও যে মামলা রয়েছে সেটি হচ্ছে যে উত্তরায় যে মুগ্ধ যে মারা গিয়েছিলেন মুগ্ধ, তার মামলাতে কিন্তু আজকে মেয়র আতিকুল ইসলাম সহ যে ওখানের যে দায়িত্বে যারা ছিলেন তাদেরকেও আজকে হাজির করা হবে। এবং এছাড়া যে বিভিন্ন জেলায় অর্থাৎ হচ্ছে সিলেট এবং সেই সাথে যে সিলেট, কক্সবাজার, বলাডি, নরসিংদীর যে মামলা, এই চারটাতেই তো আজকে নতুন মামলায় আসলে অভিযোগ দাখিল করা হবে। তো আজকে মোট 7 মামলায় আসলে 39 জন আসামিকে আপনি দেখতে পাচ্ছেন আজ আস্তে আস্তে কিন্তু হাজির করা হচ্ছে এবং শুনানি হচ্ছে 12টার দিকে আসলে শুরু হবে। এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে 2টি মানবতা বিরোধী অপরাধ অর্থাৎ পুলিশ কর্মকর্তাদের এবং মন্ত্রীদের বিরুদ্ধে যে মামলাটি আছে সেখানে হচ্ছে পুলিশ তদন্তের কাজে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আসলে সময় চাইবেন। এবং বাকি যে মামলাগুলো আছে, বাকি 4টি মামলা, বাকি যে মামলাগুলো সেই মামলাগুলোতে কিন্তু আসলে নতুন করে অভিযোগ দাখিল হতে পারে। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। বুবলি। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাবরিনা। গোপালগঞ্জে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই কারফিউ শিথিলের পর রোববার ভোর 6টা থেকে জারি করা হয়েছে 144 ধারা। জননিরাপত্তা নিশ্চিত করতেই জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। যদিও সকাল থেকে ঘর থেকে মানুষ, তবে এখনো বিরাজ করছে আতঙ্কের ছায়া। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গোপালগঞ্জে সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেরুল ইসলাম। জাবেরুল, গোপালগঞ্জের এখনকার কি পরিস্থিতি দেখছেন, কি বলছেন স্থানীয়রা, জানাবেন। জাবিরুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। গোপালগঞ্জের এখনকার কি পরিস্থিতি এবং কি বলছেন স্থানীয়রা, আমাদের বিস্তারিত জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু যে কলেজ রয়েছেন, দুঃখিত, গোপালগঞ্জ সরকারি কলেজ, এই কলেজের সামনে দাঁড়িয়ে আছি। গোপালগঞ্জে কারফিউ উঠে গেলেও চলছে 144 ধারা জারি। এই 144 ধারা জারিতে আজকে এর মধ্যেও চলছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আমি যদি একটু দেখাতে চাই যে সাধারণ মানুষের 144 ধারা জারির মধ্যেও সাধারণ মানুষ তাদের যে নিত্য প্রয়োজনীয় যে কর্মকাণ্ড এবং দিনমজুর যারা আছেন তারা সকলে বেরিয়েছেন, তবে সাধারণ মানুষের উপস্থিতি অনেকটাই কম দেখা যাচ্ছে। কারণ মানুষের মধ্যে রয়েছে গ্রেপ্তার আতঙ্ক। গ্রেপ্তার আতঙ্কের পাশাপাশি অনেকেই এলাকা থেকে এই গ্রেপ্তারের ভয়ে চলে গেছেন
এলাকা ছেড়ে। আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা আসলে বলছেন যে গোপালগঞ্জে যে মামলা হয়েছে, 4টি মামলা হয়েছে এখন পর্যন্ত। এই মামলায় 3008 জনকে আসামি করা হয়েছে। এতে অজ্ঞাত প্রায় 2600-র অধিক রয়েছে অজ্ঞাত আসামি। এই অজ্ঞাত আসামিতে ধরার ক্ষেত্রে যে সাধারণ যারা মানুষ রয়েছেন, যারা এই ঘটনার সাথে জড়িত নয়, তাদেরকে যেন না ধরা হয়, সাধারণ মানুষকে যেন ভোগান্তিতে না ফেলানো হয়। যারা আসলেই দোষী তাদেরকে যেন ধরা হয়, এই বিষয়ে সাধারণ মানুষ বলছেন। তবে এই গোপালগঞ্জ শহরে যে সকল দোকানপাট রয়েছেন, সেখানে ঘুরে দেখেছি যে আসলে দোকানপাট কিছুটা খুললেও বেশ কয়েকটি দোকান এখনো বন্ধ রয়েছে, শুধুমাত্র এই গ্রেপ্তার আতঙ্কে। আর দোকানদারদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে গোপালগঞ্জের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে ক্রেতা সমাগম অনেকটাই কম। এছাড়া এই সার্বিক পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ টহল শহরের বিভিন্ন স্থানে লক্ষ্য করা গেছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ। জাবিরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জাবিরুল। খানাখন্দে ভরা রাজধানীর অভিজাত এলাকা গুলশানের লেকপাড়ের সড়কটি বৃষ্টি হলেই শুরু হয় জলাবদ্ধতাও। এতে চরম ভোগান্তিতে পড়েন এলাকাবাসী সহ বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তারাও। অবশ্য এর মধ্যেই উন্নয়নের গল্প শোনালো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন তন্দ্রা তারণ্য। এই চিত্র দেখে কে বলবে এটি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকা গুলশান? লেক সংলগ্ন এই সড়কটির পুরোটাই এখন খানাখন্দে ভরা। এই সড়কটি কয়েকটি গুরুত্বপূর্ণ দূতাবাস, অফিস এবং গুলশানের যাতায়াতের অন্যতম পথ। সড়কের এই দৃশ্য যেন কোনো অভিজাত এলাকার নয়, বরং বহন করছে কর্তৃপক্ষের অবহেলার বাস্তব চিত্র। খানাখন্দ, কাদা আর জমে থাকা পানির কারণে রিকশা থেকে শুরু করে অ্যাম্বুলেন্স পর্যন্ত চলতে হিমশিম খায় এই সড়কটিতে। মনে হয় যে রিকশা পড়ে যাবে, এত ঝাঁকি আসি। অনেকদিন যাবত এই রাস্তায় এই অবস্থা। রাস্তার মধ্যে চলার কোনো যোগ্যতা নেই। অনেক ভিআইপি যায়, অনেক মনে করেন ব্যবসা প্রতিষ্ঠান এখানে সামনে, মানে রাস্তা দিয়ে মনে করেন গরিব মানুষ যারা স্কুলে বাচ্চা নিয়ে যায়, যারা এদের অনেক কষ্ট। স্থানীয়রা জানান, গেল কয়েক বছর এই সড়কে কোনো সংস্কার কাজ হয়নি। বর্ষা এলেই এই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জলাবদ্ধতার কারণে বিপাকে পড়তে হয় তাদের। এই লেক সাইড দিয়ে এই রাস্তাটা ছিল আশীর্বাদ। গত 3-4 বছর ধরে রাস্তাটা এখন অভিশাপে পরিণত হয়েছে। গুলশানের মতো এরকম গুরুত্বপূর্ণ একটা জায়গার মধ্যে এই রাস্তাটার দিকে কারো কোনো নজর নাই, সবাই যার যার দিকে ব্যস্ত আছে। এখানে একটু বৃষ্টি হলেই পানি বেঁধে যায়, রিক্সার উপর দিয়ে পানি উঠে যায়। এই পোলাপান স্কুলের ছাত্র নিয়ে যাবার লাগলে রিক্সা উল্টে পড়ে যায়, এরকম অবস্থা হয় মাঝে মধ্যেই। দিনের মধ্যে 3-4টা 10-20টা রিক্সা উল্টে যায়, বৃষ্টি নামলে এই অবস্থা হয়। আর এমনি তো ভাঙ্গা আছেই। বাসিন্দাদের অভিযোগ, কর্তৃপক্ষের নজরে থাকলেও বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি এতদিন। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে ভিন্ন কথা। দীর্ঘদিন ধরে এই সড়কের উন্নয়নের কাজ না হলেও এবার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন তারা। আমরা শুরু করব, শুরু 1 বছর তো লাগেই, বাট আমরা আগামী মাস থেকে কাজ শুরু করব। আগে একটা টেন্ডার হয়েছিল, এটাকে আবার নতুন করে সাজিয়ে আমরা এটাকে কাজ করছি। কিছু জায়গায় রিপেয়ার করা লাগবে, সুতরাং এটাকে আমরা একটু চড়া করে দিয়ে গাড়ি যেন পাস করতে পারি, সেটাকে মাথায় রেখে আমরা এবারে এই উন্নয়ন প্রকল্পটি সাজিয়েছি। গুলশানের লোকজন আশা করতে পারে যে আমরা এইটা এবার সলভ করতে পারবো। অভিজাত এলাকার বাসিন্দাদের এই দুর্ভোগ যেন বুঝিয়ে দেয় রাজধানীর অলিগলির চিত্র কতটা করুণ হতে পারে। উন্নয়ন প্রকল্পের গল্প নয়, বাস্তবায়ন চায় রাজধানীবাসী। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্কে বাংলাদেশের তৈরি পোশাক খাত গভীর অনিশ্চয়তায়। ব্যবসায়ীদের দাবি, 1 আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া অতিরিক্ত 35% শুল্কের ফলে অনেক রপ্তানি অর্ডার এরই মধ্যে স্থগিত হচ্ছে। তাই সংকট নিরসনে কূটনৈতিক আলোচনা জোরদার করার কথা জানান তারা। আর মুক্ত বাণিজ্য চুক্তি এবং মার্কিন বাজারে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট।
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের মুখে দেশের তৈরি পোশাক শিল্প এখন গভীর অনিশ্চয়তার মধ্যে। বাংলাদেশের রপ্তানি পণ্যে ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত 35% শুল্ক আরোপের পর পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। এই শুল্ক 1 আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে। এমন অবস্থায় সরকার দ্রুত কূটনৈতিক সমাধানের দিকে এগোচ্ছে এবং আলোচনায় বেসরকারি খাতকে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে। অতিরিক্ত শুল্ক আরোপের ফলে পোশাক রপ্তানির অনেক অর্ডার স্থগিত হচ্ছে জানিয়ে পেট্রোয়েট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন বলেন, দ্রুত সমাধানে না আসলে ব্যাপক লোকসানের মুখে পড়বে গার্মেন্টস শিল্প। এই ট্যারিফ যদি না কমায় তাহলে যে সমস্ত গার্মেন্টসগুলো আমরা ইউএস বায়ারের উপর ডিপেন্ডেন্ট ছিলাম তারা একটা বিরাট ডিজাস্টারের মধ্যে পড়ে যাবো আর কি। আমি তো ইউএস এর কাজ করি, আমি এই যে আগামী অগাস্টে যে আমার 1 মিলিয়ন পিসের যে অর্ডার ছিল সুইমিং শর্টস ওটা তারা হোল্ড করে রাখছে। আর বিশ্ববাজারে পোশাক শিল্পকে টিকিয়ে রাখতে শুল্কহার আরো কমানোর দাবি জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। বলেন, শুল্কহার কমাতে প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ করা উচিত। বাণিজ্য উপদেষ্টা নিজেই এখন এটার মধ্যে ইনভলভ হয়েছেন, আমরা মনে করি প্রধান উপদেষ্টার এটাতে ইনভলভ হওয়া উচিত, তাহলে একটা ভালো বা আমাদের এক্সপেক্টেড রেজাল্ট পাওয়া সম্ভব। অর্থনীতিবিদ মাজেদুল হকের মতে ওয়াশিংটনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে এই সমস্যার সমাধান পাওয়া সম্ভব। যদি আমরা মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, তাহলে এই সমস্যা নিরসন করা সম্ভব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে পোশাকের যে বাজারটা রয়েছে বাংলাদেশের সেটা বিদ্যমান থাকবে। এবং আরও আমার পরামর্শ হলো যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও যে বিদ্যমান ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও আমাদের আলোচনা বসা উচিত। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজারে দেশীয় বিনিয়োগ বাড়ানোর কথাও বলেন তিনি। গার্মেন্টস শিল্প যখন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত, তখন শুল্কের এই আঘাত যেন গলায় ফাঁসির দড়ি। তবে কূটনৈতিক বিচক্ষণতার মাধ্যমে আলোচনার টেবিলই হতে পারে এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লবে ঢাকার রাজপথে আন্দোলনে যোগ দিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ কামরুল মিয়া। এক পর্যায়ে 19 জুলাই ঢাকার মিরপুর 10-এ পুলিশের গুলিতে নিহত হন তিনি। এদিকে উপার্জনক্ষম প্রিয়জনকে হারিয়ে শূন্যতা বিরাজ করছে পরিবার জুড়ে। এ অবস্থায় নতুন বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দৃষ্টান্তমূলক বিচার দেখতে চান শহীদ কামরুলের অসহায় বাবা। মেহেদী নূর পরশের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। ছেলে হারানোর শোকে কাতর হয়ে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের কৃষক নান্নু মিয়া। জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন প্রাণপ্রিয় ছেলে কামরুল মিয়া। তাতেও তার দুঃখ নেই, কারণ ছেলের টকবগে রক্ত অবদান রেখেছে নতুন বাংলাদেশের সূর্যোদয়ে। কামরুল স্থানীয় একটি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা শেষে 2016 সালে জীবিকার সন্ধানে ঢাকায় চলে আসেন। ফার্নিচারের দোকানে শ্রমিক হিসেবে কাজ করা কামরুল আন্দোলন চলাকালে ছাত্র জনতার সাথে যোগ দিয়ে প্রথম দফায় গুলিবিদ্ধ হন। তবু দমে যাননি কামরুল। কিছুটা সুস্থ হয়ে আবারও 19 জুলাই রক্তচক্ষু উপেক্ষা করে সদল বলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। বিকেলে মিরপুর 10 নম্বরে পুলিশের গুলিতে নিহত হন তিনি। মৃত্যুর 3 দিন পর ঢাকা থেকে তার লাশ এলাকায় এনে দাফন করে পরিবারের সদস্যরা। কামরুলের বাবা নান্নু মিয়া বলেন, সচ্ছলতা ফেরাতে বিদেশে যাবার স্বপ্ন ছিল তার ছেলের, সেই অনুযায়ী প্রস্তুতিও নিচ্ছিল, কিন্তু তার আগেই সে শহীদ হয়েছে। পিতার চাওয়া মৃত্যুর আগে দেশের মাটিতে পতিত আওয়ামী সরকারের বিচার দেখে যাওয়া। মিরপুর 10 নম্বর বংশকর কাজ করতো, গিয়া বৃহস্পতিবার গেছে, শুক্রবার গেছে, মোবাইল টোবাইল নেট সব বন্ধ, কোনো ইয়া নাই। আমার পুত্র কোনো যোগাযোগ আমি করতেছি না। একটা ছেলে মারা গেছে আগে, বড় ছেলেটা, 3টা ছেলে আছে। 5 ওয়াক্ত নামাজ পড়তো, তার সংসারটা সেই পালতো, তার 4টা বোন, তার মা নাই। ব্রিটিশ সরকারের আন্দোলনে 2-3 দিন যাবৎ সে আন্দোলনে ছিল। প্রথম দিনে আঘাত পেয়ে আছে, দ্বিতীয় দিনে আবার গেছে আত্মীয়। অত্যন্ত বর্বরতার সাথে হত্যাকাণ্ড ঘটেছে। আমার বাচ্চার লাশ আনতে গিয়ে আমরা অনেক কষ্ট করেছি। এই কারণে আমরা বর্তমান সরকারের কাছে দাবি করি যাতে বিগত জালেম সরকারের সুষ্ঠু বিচার হয়। জুলাই হতাহতদের রক্তে অর্জিত নতুন বাংলাদেশ আর কখনো পথ হারাবে না, এমনটাই প্রত্যাশা সকলের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।